করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। মাঠে তিনি নাই, আদালত তার না, তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে, দা লাস্ট চান্স। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের ইস্যুতে প্রায়শই কথা বলছেন জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। জাতিসংঘের মহাসচিব দর্শক, আওয়ামী লীগ নতুন করে বাংলাদেশে নির্বাচন করার জন্য এবং বাংলাদেশে আসার জন্য কঠিন ভূমিকা এবং যত প্রকারের যা কিছু করার দরকার আছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ভারত, এদের তৎপরতা ইতিমধ্যে আরও আগের থেকে দ্বিগুণ পরিমাণ বেড়েছে। তবে কি আসলে আওয়ামী লীগ সফল হতে পারবে? আজকের এই পুরো ভিডিওটা দেখুন, আমরা এক এক করে তাদের বিস্তারিত ফুটেজগুলো আপনাদের জন্য সরাসরি তুলে ধরবো। আর মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ থাকলো, চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দর্শক, এক এক করে আমরা আপনাদেরকে সেই ফুটেজগুলো স্ক্রিন থেকে দেখাচ্ছি। এই যে ধ্বজভঙ্গ অবস্থায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এ নিয়ে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পেলাম ভারতের গণমাধ্যমের বরাতে। আপনার গত 20 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিশেষ বৈঠক হয়েছে, একটা ক্লোজ ডোর মিটিং, দরজা বন্ধ করে বিশেষ একটা বৈঠক হয়েছে। কোথায়? পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আর বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের পক্ষেই। সেখানে কারা কারা উপস্থিত ছিল? ভারতীয় বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনীতিক এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক একটা তারা বৈঠক করেছে। বৈঠকের মূল আলোচনা ছিল বাংলাদেশে চলমান যে ভারতীয় প্রকল্পগুলো আছে এবং রিসেটেল বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও কিভাবে ভারত থেকে বাংলাদেশে পুনর্বাসন করা যায়, শেখ হাসিনাকে ফিরানো যায়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে কিভাবে গতিশীল করা যায়, এগুলো নিয়েই আলোচনা চলেছে। বৈঠক সূত্র বলছে সেখানে সাংবাদিক এবং আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। ওই বৈঠকে ওই মুহূর্তে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশন, এটার উপর জোরদার একটা ভূমিকা রাখা হয়েছে। আর সবকিছুর পরে মূল আলোচনায় ছিল আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে। বৈঠকের মিনিটস অব দ্য মিটিংয়ে দ্য মিরর এশিয়ার কাছ থেকে এই তথ্যগুলো এসেছে। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি বলছেন তারা ধারণা করছেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা আমরাও জানি। আচ্ছা, কিন্তু বিএনপি ঠিকই ক্ষমতায় আসার 5 বছরের মধ্যে অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, এটাও 100% সত্যি কথা। এখন এটা ধরেন, এখন তো বিএনপি ক্ষমতায় যায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5% বিএনপি শেষরা নেতাকর্মী আছে, এটা আওয়ামী লীগও ছিল, এরা দলরে ডুবাইছে। তো বিএনপির ওই সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে ব্যস্ত হয়ে গেছে, জবরদখলে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু দলটির হাইকমান্ড জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, রিজভী সাহেব বা দলীয় যারা অথরিটি আছেন তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ অ্যাকশনে যাচ্ছেন, বহিষ্কার করতেছেন, এমনকি দলের পক্ষ থেকে বাদী হইয়া মামলা পর্যন্ত করছেন, কিন্তু তারপরেও এই জিনিসগুলো কিন্তু ওইভাবে বন্ধ হচ্ছে না। তো এই জায়গাটা কোন জায়গাটা থেকে আসলো যে 5 বছরের মধ্যে বিএনপি অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তো বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায়, দ্বিদলীয় বলতে এটাই বোঝানো হয়েছে এদেশে জনগণের কাছে দুইটাই অপশন, তবে এখনো জামাতকে কিন্তু কাউন্ট করা হচ্ছে না। ভারতও মনে করছে জামাত এককভাবে ক্ষমতায় আসবে না। তো বলা হচ্ছে যে এই দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থনটা দীর্ঘ 5 বছর আর এই আগামী 2 বছর 7-8 বছরের মধ্যে বিএনপি আবার তাদের অবস্থান হারিয়ে ফেলবে। তখন জনগণ বিকল্প হিসাবে আবারও আওয়ামী লীগকে বেছে নেবে। এমনকি এই আলোচনায় 2009 সালে আওয়ামী লীগের বিজয়টা নিয়েও আলোচনা করা হয়েছে, কারণ তৎকালীন সময় আপনার বিএনপির দুর্নীতি, লুটপাট, বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে মানুষ কিন্তু বিএনপির প্রতি একটা বিষাক্ত মেন্টালিটিতে চলে গিয়েছিল, এটা বাস্তবতা ছিল। ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমানে সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত থেকে তাগাদা দেওয়া হয়েছে। বৈঠকে আপনার আমরা যদি এখানে একটু দেখি, খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমি সেগুলো আনছি আপনাদের সামনে। বলা হচ্ছে যে বৈঠকে অংশ নিয়েছিলেন আরো একজন, তিনি বলছেন যে আপনার এখানে বাংলাদেশে গিয়ে ভারতের যে অরাজনৈতিক বন্ধুরা আছেন,
বলা হচ্ছে যে বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। গোয়েন্দা কর্মকর্তারা ভারতের বলছে ইতিমধ্যে দিল্লি, কলকাতা, আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়ে আছে। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছে। ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে, মানে ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের অনুমতি লাগবে। তো বলা হচ্ছে যে 1971 সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছিল। কলকাতা, আগরতলায় তারা মিটিং করেছে। নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, তাও আবার কলকাতাতেই। তো হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, আমরা সর্বশেষ আরও একটা ভিডিও দেখাবো সংক্ষেপে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। এই ভিডিওটা দেখলে আপনারা আরও খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব পালনের স্বীকৃতি নেই বলে যে ধারণা করা হচ্ছে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার 15 দিন পার হলেও এখনো যুক্তরাষ্ট্রের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে আপনারা যখন বলেন বাংলাদেশের নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু হয়নি, তার মানে কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে স্বীকৃতি দেবে না? জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, না। মিলার বলেন, তারা এখন বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে উৎসাহিত করছেন। এ সময় মিলার আরো বলেন, রাজনৈতিক সহিংসতা পরিহার করার জন্য আমরা সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। মিলার আরো বলেন, বিরোধী রাজনৈতিক সদস্যদের গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন। সব দল এতে অংশগ্রহণ করেনি বলে আমরা দুঃখিত এবং নির্বাচনের সময়ও এর আগের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানাই। এর আগে বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তন, ব্যবসা বাণিজ্যের সুযোগ ও রোহিঙ্গা ইস্যুতে দুই দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন করেছে, যার ফল ভোটের দিন পেয়েছে দলটি। বিশেষ করে নির্বাচনের দিন জনগণ ভোট বর্জন করেছে। ভোট কেন্দ্রের শূন্যতায় বিএনপি ধরে নিয়েছে, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছে। এছাড়া দলটি দফায় দফায় হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করেছে। নির্বাচনের পর নতুন করে কর্মসূচি দেওয়ার চিন্তাও করছে বিএনপি। এমনকি বিভিন্ন মামলায় কারাগারে থাকা দলের শীর্ষ নেতাদের জামিনে দলটির আশার আলো আরো প্রসারিত হচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লুটের টাকায় কেনা অভিনন্দনের মাধ্যমে বৈধতা পাওয়ার চেষ্টা বড় হাস্যকর। নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতম অস্বস্তিতে নেই, বরং স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানিয়ে। হ্যাঁ দর্শক, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে যে চক্রান্ত চলতেছে, তবে যতই চক্রান্ত চলুক না কেন, আশা করা যায় ডক্টর ইউনূসকে এত সহজেই নামানো এবং তাকে প্রশ্নবিদ্ধ করা সহজ হবে না। তো এ ব্যাপারে আপনাদেরও মতামতগুলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।